শুরু হচ্ছে। শুরুতেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে গ্রিসের জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেন। ইয়েমেনে তীব্র বিমান হামলা ইসরায়েলের। ভারত পাকিস্তান যুদ্ধে একের পর এক ভারতের ক্ষতির তথ্য হাজির। বিব্রত মোদী সরকার। ব্রিক্স সম্মেলনে নেই চীনা প্রেসিডেন্ট। ম্লান হতে চলেছে সংস্থাটির সম্ভাবনা। ওয়াশিংটনে নেতানিয়াহু চূড়ান্ত হতে পারে গাজা যুদ্ধবিরতি। লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার হুথি আর্মি এই অপারেশন পরিচালনা করে। ডুবে যাওয়া জাহাজের নাম ম্যাজিক সিস। ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে 91 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘটে এই ঘটনা। ডুবন্ত জাহাজ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে সব নাবিকদের। ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন গ্রেনেড হামলার ফলে জাহাজটিতে প্রথমে আগুন ধরে যায়। এরপর নাবিকরা জাহাজটি পরিত্যাগ করে এবং ধীরে ধীরে সাগরে ডুবে যায় জাহাজটি। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট ছোট কয়েকটি বোট থেকে জাহাজটি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় এবং একই সাথে গুলি চালানো হয়েছে। তবে জাহাজ এবং জাহাজে কি ছিল এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস। লোহিত সাগরে রোববারের এই জাহাজ ডুবির ঘটনার দায় স্বীকার করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহী। তবে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি হুথি আর্মির কাজ। এই ঘটনার পর মধ্যরাতের আগে ইয়েমেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস আল ইসা এবং সাইফ বন্দর সহ আরও বিভিন্ন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল পরিচালনা করে ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারাল্লাহ। এরপর রোববার লোহিত সাগরের ইসরায়েলগামী জাহাজে হামলার পরপরই ইসরায়েল ইয়েমেনে এই হামলা পরিচালনা করল। হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইয়েমেন যদি এরপরও ইসরায়েলে হামলা চালায় তাহলে তাদেরও পরিণতি হবে তেহরানের মতো। যারা ইসরায়েলের দিকে হাত উঁচু করবে ইসরায়েলকে ক্ষতি করার জন্য, আমরা তাদের সেই হাত কেটে ফেলব। ইসরায়েল হামলা চালিয়ে ধ্বংস করেছে হুথিদের কাছে থাকা গ্যালাক্সি লিডার নামক জাহাজ। এই জাহাজটি 2023 সালে লোহিত সাগরে হুথিরা দখল করেছিল অভিযান চালিয়ে। 20 সালে জাহাজটিতে সম্প্রতি রাডার সিস্টেম বসায় হুথিরা। এরপর এটিকে তারা পরিণত করে সামরিক জাহাজে। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর নভেম্বর মাসেই ইয়েমেনের হুথি আর্মি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হামলা শুরু করে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলগামী সমস্ত পশ্চিমা জাহাজে। এরপর যুক্তরাষ্ট্র ব্রিটেনকে সাথে নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে অংশ নিয়ে ইসরায়েলও মাঝে মাঝে হামলা পরিচালনা করে ইয়েমেনের বিরুদ্ধে। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোববার কাতারে অনুষ্ঠিত ইসরায়েল হামাসের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে কোনো অগ্রগতি ছাড়া। মিশর এবং কাতারের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই তথ্য। অপরদিকে গাজায় রোববার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 82 জন ফিলিস্তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে তিনি আশাবাদী। সোমবার হোয়াইট হাউসের বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত হবার সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে টাইমস অফ ইসরায়েলের খবরে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শনিবার থেকে শুরু হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। তবে এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না সংস্থাটির সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী সদস্য চীনের শীর্ষ নেতা শি জিনপিং। ফলে ব্রিক্স নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে গেছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক যে সংস্থায় ভারত রয়েছে তার সফলতার সম্ভাবনা কম। দক্ষিণ এশিয়ার সার্ক অকার্যকর হয়ে গেছে ভারতের কারণে। ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সময় নতুন স্নায়ু যুদ্ধ সূচনার প্রেক্ষাপটে ব্রিক্স নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ডলারের বিকল্প ব্রিক্স মুদ্রা চালু নিয়েও ব্যাপক আলোচনা চলে। অনেক দেশ ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক লেনদেনও শুরু করে ইউক্রেন যুদ্ধের সময়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষ্পেষণের শিকার অনেক দেশ চীন, রাশিয়ার নেতৃত্বে ব্রিক্সের পতাকা তলে একত্রী হওয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করে। কিন্তু ভারত এর সদস্য সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধির প্রকাশ্য বিরোধিতা করে। এমনকি সে সৌদি আরবকে এই সংস্থার সদস্য পদ লাভেরও বিরোধিতা করে, কারণ এর ফলে সংস্থাটিতে কোণঠাসা হয়ে পড়বে ভারত। বিশ্বে আধিপত্য বিস্তৃত হবে চীনের। ব্রিক্স সম্প্রসারণে ভারতের বিরোধিতার কারণে অনেকটা থমকে যায় এই সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার সার্কে যেমন ভারত পাকিস্তান দ্বন্দ্বে অকার্যকর হয়ে গেছে সার্ক, তেমনি ব্রিক্সেও রয়েছে ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, যার কালো ছায়া পড়েছে সংস্থাটিতে। ব্রিক্সের ব্যাপক সম্ভাবনার প্রেক্ষিতে একসময় সংস্থাটি নিয়ে চিন্তিত হয়ে পড়ে ওয়াশিংটন।
অভিযোগ ওঠে ভারত যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে ব্রিক্সের সম্ভাবনা নস্যাতের জন্য। 2009 সালে ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল মিলে গঠন করা হয় ব্রিক্স। 2011 সালে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর ইরান, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ব্রিক্সের পতাকা তলে। বিশ্বের মোট জিডিপির 40% বেশি ব্রিক্সের অধীনে। কিন্তু তারপরও সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অন্যায়ের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এসব ঘটনায় বারবার পরাজয়ের গ্লানি নতুন করে কালিমা লেপন করছে মোদী সরকারের মুখে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর বিষয়ে ভারতের জন্য নেতিবাচক এসব খবর দেশের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে যেন এক একটি আঘাত। সর্বশেষ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, 7 মে ভোররাতে পাকিস্তানে ভারতের আগ্রাসনের পর পাকিস্তানের পক্ষ থেকে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে তাতে নিহত হয়েছে ভারতের কমপক্ষে 250 সেনা। নিহত হয়েছে তাদের কমপক্ষে 4 জন পাইলট। ভারত সরকার নিহত এসব সেনাদের গোপনে মরণোত্তর সম্মাননা জানানোর আয়োজন করছে। পাকিস্তানের সামা টিভি প্রকাশ করেছে এই তথ্য। খবরে বলা হয়েছে 3 জন রেফালে সহ মোট 4 পাইলট, ইন্ডিয়ান এয়ারফোর্সের 7 সেনা, 10 ইনফ্যান্ট্রি ডিভিশনের 10 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ডিভিশনের 9 জন সহ মোট 100 নিহত সেনার নাম তালিকাভুক্ত করা হয়েছে সম্মাননা জানানোর জন্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে নিহত হয়েছে S-400 মিসাইল সিস্টেমের 5 অপারেটর। তাদের নামও রাখা হয়েছে সম্মাননা জানানোর তালিকায়। ভারতীয় আর্মির পক্ষ থেকে নিহত সেনাদের পরিবারকে চাপ সৃষ্টি করে বলা হয়েছে তারা যেন নিহত সেনার ছবি বা কোনো খবর প্রকাশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে হাজির না করে গোপনে নিহত সেনাদের সম্মাননা জানানোর খবরে সামনে আসলো কিভাবে মোদী সরকার এই যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে গোটা জাতির সাথে। অপারেশন সিঁদুর বিষয়ে ভারতের মোদী সরকার এবং তার গদি মিডিয়া ব্যাপকভাবে ঢোল বাজায় পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের 6টি যুদ্ধ বিমান, 2টি S-400 মিসাইল সিস্টেম, গুরুত্বপূর্ণ মিসাইল ও অস্ত্রাগার ধ্বংস সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে ভারতের শোচনীয় পরাজয়ের খবর। কিন্তু এসব তথ্য গোপন রেখে একতরফাভাবে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের গান গাইতে থাকে আর মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ফলে ভারত কি পেল আর কি হারালো সে বিষয়ে কোনো তথ্য জাতির কাছে হাজির করেনি। তবে প্রথমে দেশটির বিমান বাহিনী আর মার্শাল একে ভারতী, তারপর সিঙ্গাপুরের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, ইন্দোনেশিয়ার নিযুক্ত ভারতীয় সামরিক প্রতিনিধি ক্যাপ্টেন শিবকুমার এবং সর্বশেষ ভারতের বুকে দেশটির উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং প্রকাশ করলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পরাজয়ের তথ্য। এর মাধ্যমে সামনে আসলো যুদ্ধ নিয়ে মোদী সরকারের লুকোচুরি খেলা, হীন রাজনীতি এবং কূটনৈতিক দেউলিয়াত্বের বিষয়টি। এক ক্লিকেই সর্বনাশ। ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিংক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় 1000 মার্কিন ডলার। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরো বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য।
একটি টেক্সট মেসেজ যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরো সরাসরি বলা হয়েছিল একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরো সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরো নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের দুই ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে $1000 প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরো বলছে সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরো উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে।
সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হলো তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরো তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভানচি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি, ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরো গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয় তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরো এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি? এতদিন যা দেখেছি তা কিছুই নয়। ইরান কি সত্যি এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহু মাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিত ভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরো বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেজ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরো কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরো কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়।
যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরো সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি। অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনো কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনো নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে।
খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি, যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আরো হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্র সহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই-দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে 2টি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসরাত, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরো জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরেরা ইরানের ভেতরে ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। গত 13 জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের পর ইরান মোসাদ এজেন্টদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি।
ইসরায়েলের ভেতরেই আগুন, গাজার বাইরেও আইডিএফ এর বিপদ। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন সময় বয়ে এনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর 880 জন সদস্য নিহত হয়েছেন। কিন্তু চমকপ্রদ খবর হলো, শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলের নিজস্ব সেনারা এখন নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেও হামলার শিকার হচ্ছেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহত 880 সেনার মধ্যে 329 জনই প্রাণ হারান 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন। এরপর গাজা ভূখণ্ডে স্থল অভিযানে মারা গেছেন আরো অন্তত 436 জন সেনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 জন সদস্য নিহত হয়েছেন, যাদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে 80 জন, পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে 17 জন, ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরেও রয়েছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলা বারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন সেনা মারা গেছেন। এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতাও ফুটে উঠেছে। যেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেই আক্রান্ত হচ্ছে তাদের সামরিক বাহিনী। এটা এক অবিশ্বাস্য ঘটনা, যা ইসরায়েলের অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক এলাকায়। 30 জুন রাতে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক আখ্যা দিয়েছে। এর পেছনের কারণ আরো চাঞ্চল্যকর। কাফর মালিকের কৃষি জমিতে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যখন ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমের চেষ্টা করে, তখন বসতি স্থাপনাকারীরা সেনাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেনাদের ওপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ছাউনিতে হামলা চালানো হয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল নিজের ভেতরের বিভেদ এবং উগ্রবাদেরও শিকার হচ্ছে। গাজার যুদ্ধ তাদের জন্য যেমন বাইরের চ্যালেঞ্জ, তেমনি এই সামরিক ছাউনিতে আগুন দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মেদভেদেভ আরো বলেন যে ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে দৃশ্যত কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এর অর্থ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। মেদভেদেভ শুধু পারমাণবিক অস্ত্রের সরবরাহের কথাই বলেননি, তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে। তার মতে এই হামলা ইরানের নেতৃত্বকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী করেছে। এর মানে হলো হামলার উদ্দেশ্য যাই থাকুক না কেন, ইরানকে দুর্বল করার বদলে এটি তাদের আরো একাট্রা করে তুলতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এর আগে ইরানের উপর হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন, জাতীয়
জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী B-2 স্টেলথ বিমান ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী এক নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই হামলার ফলস্বরূপ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় নিশ্চিত। পার্সি জোর দিয়ে বলেছেন যে ইরান তাৎক্ষণিক কোনো অস্তিত্বের সংকট তৈরি করেনি বা হামলার হুমকিও দেয়নি। তা সত্ত্বেও পারমাণবিক শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তার মতে ইসরায়েলই প্রথম ইরানকে আক্রমণ করে যুদ্ধের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। ক্রিতা পার্সি আরো সতর্ক করে দিয়েছেন যে এই হামলার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়বে। তিনি মনে করেন অনেক রাষ্ট্রই এখন ভাবতে শুরু করবে যে নিজেদের সুরক্ষিত রাখতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া তাদের আর কোনো উপায় নেই। পার্সি ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে, বিশেষ করে ইরান আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর 22 জুন সকালে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের 10টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল সরকার হামাসকে পরাজিত করতে এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় অটল, এমনই দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে সাফা নিউজ। রোববার বেন গুরিয়ন বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এরই মধ্যে মধ্যপ্রাচ্য বদলে দিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার দাবি, ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কৌশল ভবিষ্যতের শান্তি চুক্তির ভিত্তি গড়ে তুলেছে। রোববার ইসরায়েলের একটি দল কাতারে গেছে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নিতে। নেতানিয়াহু বলেন, আলোচক দলকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বর্তমান আলোচনার কাঠামোর ভিত্তিতে একটি চুক্তির দিকে এগিয়ে যায়। তিনি আরও জানান, ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তার আসন্ন বৈঠক এই আলোচনা এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এই কূটনৈতিক প্রচেষ্টা এমন সময় চলছে যখন যুদ্ধবিরতির আলোচনা কয়েক মাস ধরে ফলপ্রসূ হচ্ছে না। সম্প্রতি হামাস একটি খসড়া চুক্তিতে সংশোধন প্রস্তাব দিয়েছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। জেরুজালেমের দাবি, যুদ্ধবিরতি ধাপে ধাপে হতে হবে। প্রথমে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি, এরপর হামাসকে অস্ত্রহীন করা। এই সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে, যখন হামাস হঠাৎ করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। এরপর ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 58,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও নিরপেক্ষভাবে এই সংখ্যা যাচাই করা কঠিন, কারণ সেখানে সাংবাদিকদের প্রবেশ অনেকটা সীমিত। তবে ইসরায়েলের মধ্যেও অসন্তোষ বাড়ছে। প্রতি সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ চলছে, যেখানে মানুষ সরকারের কাছে দাবি জানাচ্ছে যেন দ্রুত বন্দী মুক্তির চুক্তি করে যুদ্ধের ইতি টানা হয়। বন্দীদের পরিবারের সদস্য ও বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করছে যে তিনি মানবিকতা ও জাতীয় স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। যুদ্ধ চললেও নেতানিয়াহু বারবার বলেছেন তার দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। তিনি 2020 সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে এগোতে চান, যেটি ট্রাম্প প্রশাসনের সময়ে হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
যদিও গাজার মানবিক সংকটের কারণে কিছু দেশ আলোচনা স্থগিত করেছে, নেতানিয়াহু মনে করেন ওয়াশিংটনের সহযোগিতায় আলোচনা আবারও শুরু হতে পারে। The world's most dangerous weapons. His leadership today has created a pivot of history. এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে এই নিন্দা জানান তিনি বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। আরাকচি জানান, মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় এখন পর্যন্ত 6000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের আওতায় এসব স্থাপনা আন্তর্জাতিক সুরক্ষার অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেন। আরাকচি বলেন, গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতেই তেহরানের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায় মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক জবাবদিহি বাধাগ্রস্ত করেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রতিরোধের মাধ্যমেই এই হামলা থেমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপও গ্রহণ করবে। বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাকচি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় এবং দায় মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্রিক্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ভাবছেন, গাজার মানুষের ভয়াবহ দুর্ভোগ শেষ করার বিষয়ে নয়, মন্তব্য বিশ্লেষকদের। অনেকেই মনে করছেন ট্রাম্পের গাজা নীতিতে পক্ষপাতিত্ব স্পষ্ট। তিনি 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ওমর রহমানের মতে ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপর দৃষ্টিপাত করেছেন। গাজার মানুষের দুর্ভোগ তাকে হয়তো ভাবাচ্ছে না। ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তার প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিবে এবং 2.3 মিলিয়ন ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে স্থানান্তর করা হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, যে কোনো জোরপূর্বক স্থানান্তরেই জাতিগত নিধনের সমতুল্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক স্পষ্টভাবে বলেছেন, দখলকৃত অঞ্চল থেকে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন কঠোরভাবে নিষিদ্ধ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের গাজা পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। স্পেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ একাধিক দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর জাতিসংঘে স্পষ্ট করে বলেছেন, আমরা গাজা ছেড়ে যাব না, এটি আমাদের মাতৃভূমির অংশ। গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 6 জুলাই 2025 পর্যন্ত অন্তত 57,418 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 17,400 শিশু। আহত হয়েছে 1,36,261 জন। 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকেই 6,860 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে শত শত শিশু। প্রায় 1.9 মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা গাজার জনসংখ্যার 90%। খাদ্য নিরাপত্তাহীনতার দিক থেকে প্রায় 4,70,000 মানুষ দুর্ভিক্ষের মুখে এবং 11,000 গর্ভবতী নারী তীব্র দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ধ্বংসের মুখে। গাজার 35টি হাসপাতালের মধ্যে মাত্র 22টি এবং 153টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে কেবল 73টি আংশিকভাবে কার্যকর রয়েছে।
গাজার যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী শান্তির পথ অনিশ্চিত রয়ে গেছে, কারণ উভয় পক্ষের মৌলিক লক্ষ্যের মধ্যে গভীর পার্থক্য বিদ্যমান এবং ট্রাম্পের একপক্ষীয় নীতি এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে মানবিক মূল্যবোধের প্রশ্ন উঠেছে, একটি জাতির দুর্ভোগ কি অন্য জাতির নিরাপত্তার জন্য বলিদান দেয়া যায়? অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে চলমান 3টি দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে জারি থাকা 3 দুর্নীতি মামলায় বিচারের কার্যক্রম 2025-এর মাঝামাঝি পর্যন্ত স্থবির ও দোলাচলপূর্ণ থেকেও ক্রমেই এগোচ্ছে, যা বেশ আশা জাগানিয়া ভূমিকা রাখছে নেতানিয়াহু বিরোধীদের মনে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা আলোচিত মামলাগুলো কেস 1000, 2000 ও 4000 নামে পরিচিত। তার উপর ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বাধিক 10 বছরের কারাদণ্ড ও উচ্চমাত্রার অর্থদণ্ডের শাস্তি পেতে পারেন নেতানিয়াহু। কেস 1000-এর অভিযোগ, হৃদ্যতা ভিত্তিক উপহার বিনিময় পেরিয়ে নেতানিয়াহু ও তার স্ত্রী প্রায় 7 লক্ষ শেকেল মূল্যের শ্যাম্পেন সিগার গ্রহণ করেন। বিনিময়ে হলিউড প্রযোজক আর্নন মিল্টন ও অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকার বিভিন্ন কর ও ভিসা সুবিধা পান। কেস 2000-এ তিনি জনপ্রিয় দৈনিক ইয়েদিওত আহারোনোত এর প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে গোপন চুক্তিতে প্রবেশ করেন, যাতে আইন প্রণয়নের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হায়মকে দুর্বল করে নিজের পক্ষে সংবাদ প্রচারের সুবিধা আদায়ের চেষ্টা হয়। সবচেয়ে গুরুতর কেস 4000-এর অভিযোগ, তিনি যোগাযোগ মন্ত্রী থাকাকালে বেজেক টেলিকমের নিয়ন্ত্রক সুবিধা বাড়িয়ে মালিক শাউল এলোভিচকে প্রায় 1.8 বিলিয়ন শেকেল অর্থ লাভের সুযোগ করে দেন এবং এর বদলে ওয়াল্লা নিউজ পোর্টালে তার অনুকূলে 315টি ইতিবাচক প্রতিবেদন প্রকাশ পায়। মামলাগুলোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2020 সালের 24 মে। 2024-এর জুলাইয়ে প্রসিকিউশনে 333 জন সাক্ষী তুলে ধরা শেষ হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আত্মপক্ষ সমর্থনে নেতানিয়াহুর সরাসরি সাক্ষ্য ডিসেম্বর 2024-এ শুরু হলেও গাজা যুদ্ধ, ইরান সংকট ও জাতীয় নিরাপত্তা কার্যকলাপের অজুহাত দেখিয়ে তিনি একাধিকবার মুলতবি চান। আদালত 2025-এর জুনে টানা 2টি আবেদন খারিজ করে এবং উল্লেখ করে যে রাজনৈতিক সামরিক ব্যস্ততা দেরি টেনে নিলে বিচারের স্বাভাবিক গতি ভঙ্গ হয়। তবু নিরাপত্তা প্রধানদের গোপন সদন বিবৃতি আমলে নিয়ে চলতি সপ্তাহে শুনানি স্থগিত করেছে, যা বিচারকে আরও দীর্ঘায়িত করছে। 2025 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি 27টি শুনানিতে হাজির হয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে জেরা চলছে। চলতি মাসে হোয়াইট হাউস বৈঠকের আগেই আবার শুনানি স্থগিত হওয়ায় বিচারক প্যানেল 2025-এর শেষার্ধে সাক্ষ্য পর্ব চূড়ান্ত করতে নতুন সময়সূচি তৈরির ইঙ্গিত দিয়েছে। আইনজ্ঞরা বলছেন সাক্ষ্য ও জেরা পর্ব শেষ হলেও রায় 2027-এর আগে প্রত্যাশিত নয়, আর আপিল ধাপে তা আরও পিছোতে পারে। ইসরায়েলি ফৌজদারি আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ঘুষ নিলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 4 গুণ অর্থদণ্ড, আর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের জন্য সর্বোচ্চ সাজা 3 বছর। নৈতিক স্খলন প্রমাণিত হলে দণ্ড ভোগের পরও 7 বছর পর্যন্ত সরকার দলীয় পদে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এসব ঝুঁকি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, এমনকি জোট সরকার টিকিয়ে রাখার সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন শেষে ট্রুথ সোশ্যাল বার্তায় মামলাকে উইচ হান্ট আখ্যা দিয়ে বিচারের পূর্ণ বাতিল বা প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সাধারণ ক্ষমা দাবি করেন। একই সময়ে নেতানিয়াহু তার ওয়াশিংটন সফর সামনে রেখে আদালতের শুনানি পেছোতে চেয়ে আংশিক সাফল্য পান, যা বিচার বিভাগ, শাসন প্রণালী, সামরিক নীতির ত্রিমুখী টানাপোড়েনকে উন্মোচন করেছে। আদালতের প্রস্তাব প্রত্যাখ্যানেও দেখা গেছে কট্টর ডানপন্থী মন্ত্রীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও বিচার সংস্কারের নতুন চাপ।
বিশ্লেষকদের প্রশ্ন, নেতানিয়াহুর জন্য এখন কৌশলের প্রধান দ্বন্দ্ব হলো বিচার দীর্ঘায়িত করে দায় মুক্তি পাওয়ার পথ তৈরি, নাকি দ্রুত রাজনৈতিক চুক্তি করে সম্ভাব্য সাজার ঝুঁকি কমানো। নেতানিয়াহুকে প্রথম সারির একজন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হতে হবে কিনা তার সিদ্ধান্ত নির্ভর করবে আদালতের রায়, রাষ্ট্রপতির ক্ষমানীতি এবং আসন্ন নির্বাচনী সমীকরণের উপর। তবে গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরান প্রশ্ন সবকিছু ছায়া পড়ছে এই বিচার প্রক্রিয়ায়। আর এই ঘটনা প্রবাহের শেষ কিস্তি দেখার জন্য অন্তত আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছে ইসরায়েলের সাধারণ মানুষ। হাজার হাজার বিক্ষোভকারী স্লোগানে উত্তাল হয়ে পড়ে তেল আবিবের রাজপথ। গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিবের রাজপথে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোত জানায়, বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছেন যা হবে পূর্ণাঙ্গ, বাছাই ভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। জিম্মি পরিবারের অনেক সদস্যও এই বিক্ষোভে অংশ নেয়। তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ নেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা করে তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমে আসায় একটি চুক্তির সম্ভাবনায় আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় 20 জনের মতো জিম্মি রয়েছে, মোট প্রায় 50। অপরদিকে ইসরায়েলি কারাগারে 10,400 জনের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব বন্দীর অনেকে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে বহুজনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে প্রেস টিভি। আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রোববার ভোরে আরববাসী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সংকেত বাজতে শুরু করে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনায় মাত্র 1 সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে।
1 জুলাই আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। সারি আরও জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দর কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সারি আরও জানান, একই সময় ইলাদ, তেল আবিব এবং আশকেলন অঞ্চলের 3টি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তীব্রতর হওয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমুদ্রপথে কৌশলগত অবরোধ আরোপ করেছে। এর মাধ্যমে তারা ইসরায়েলের সামরিক সরঞ্জাম পরিবহনে বাধা সৃষ্টি করতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের দিকে নজর দিতে বাধ্য করছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল তাদের স্থল ও বিমান হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।